আজকে আমরা বালুরঘাট হাই স্কুল পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণীর পেজটা সলভ করব। তোমরা অষ্টম শ্রেণীর প্রতিটা ছাত্রছাত্রীকে বলছি, তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করবে। অর্থাৎ বালুরঘাট হাই স্কুলের টোটাল ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান পুরো প্রশ্ন সলভ করে দেখাচ্ছি। তোমরা দেখো প্রথম থেকে। নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটি, সেটি কাঁচ, তামা, বরফ, লোহা। এটা মনে রাখতে হবে, কাঁচের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। তাহলে নির্দিষ্ট গলনাঙ্ক নেই, সেটা কাঁচের। তারপর একটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে? আমরা জানি Q = m × L। এখানে m এর মান 2, L এর মান 537। তাইলে 2 × 537 করলে যেটা আসবে সেটা হলো 1074। তাহলে কত আসবে? 1074। তাহলে একক হবে ক্যালোরি। তাহলে m × L, m এর মান 2, L এর মান 537, এটা গুণ করলে হবে 1074। তাহলে অপশান সি হবে। টার্টারিক অ্যাসিডে খাবার সোডা মেশালে যে গ্যাস নির্গত হয়, এটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড, অপশান সি। একটি রূপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহৃত হয়। অপশান এ পিটি, অপশান বি এজি, অপশান সি এইউ, অপশান ডি এমজি। ইউ অর্থাৎ অপশান সি। তাহলে রূপোর হারে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে আমরা এইউ ব্যবহার করব। আপেক্ষিক তাপের একক আমাদের বলতে বলছে 2-এর দাগের 1-এর প্রশ্ন। মনে রাখতে হবে আপেক্ষিক তাপের সিজিএস একক হলো ক্যালোরি, গ্রাম টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। আর এসআই একক হলো জুল, কেজি টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে আপেক্ষিক তাপের সিজিএস একক হলো ক্যালোরি, গ্রাম টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এসআই একক হলো জুল, কেজি টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এরপরে 2-এরটা, রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করতে হয় কেন? মনে রাখতে হবে যে রাসায়নিক বিক্রিয়ার সময় অনুঘটককে গুঁড়ো করে ব্যবহার করা হয় কারণ অনুঘটকের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আর অনুঘটকের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে তাহলে অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে মনে রাখবে অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি পায়। বলা আছে এই বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় কোনটা জারক? অর্থাৎ H2S + Cl2 = 2HCl + S। এখানে তাহলে দেখা যাচ্ছে H2S থেকে তাহলে S এ পরিণত হচ্ছে, জারণ হচ্ছে। Cl2 থেকে HCl হচ্ছে, সেটা হলো বিজারণ হচ্ছে। তাহলে এই বিক্রিয়ায় তাহলে জারক কোনটা? জারক অবশ্যই Cl2। তাহলে মনে রাখতে হবে এই বিক্রিয়া জারক কি? Cl2। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন গ্যাসটি মুক্ত হয়? মনে রাখতে হবে অক্সিজেন। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন গ্যাসটি মুক্ত হয়। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে আমরা বলবো পেন্টোগ্রাফ। পেন্টোগ্রাফ। 3-এর দাগের 1-এর প্রশ্ন, হিমমিশ্র কাকে বলে? এটা উদাহরণ দিতে বলছে। যে মিশ্রণের সাহায্যে খুব কম উষ্ণতা সৃষ্টি করা যায় তাকে হিমমিশ্র বলে।
উদাহরণ বলতে 3 আয়তন বরফ ও 1 আয়তন খাদ্য লবণ মিশিয়ে হিমমিশ্র তৈরি করা হয়, যার তাপমাত্রা -23°C। ভাগ বরফ নিতে হবে, 1 ভাগ খাদ্য লবণ নিতে হবে, নিয়ে হিমমিশ্র তৈরি করতে পারবো। এটাকে 2-এরটা লোহাতে মরচে পড়ার প্রক্রিয়া জারণ বিজারণ উভয় ঘটে, বুঝিয়ে দাও। 3-এর দাগে 2-এরটা লোহাতে মরচে পড়ার প্রক্রিয়া জারণ বিজারণ উভয় ঘটে, বুঝিয়ে দাও। তাহলে লোহাকে আর্দ্র বাতাসে ফেলে রাখলে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে, এটাই মরছে। তাহলে লোহার সংকেত আমরা এফি বলবো। এটা দেখা যাচ্ছে O2 অক্সিজেন, তার সঙ্গে জল বিক্রিয়া করছে। তাহলে বিক্রিয়া করে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো Fe2O3, XH2O। তাহলে এক্স হলো একটা অখণ্ড পূর্ণ সংখ্যা, এক্স এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এগুলো। তাহলে এটাই হলো মরচের সংকেত। তাহলে দেখা যাচ্ছে মরচে পড়ার সময় লোহার জারণ ঘটে। তাহলে মনে রাখতে হবে মরচে যখন পড়বে তখন লোহার কি হবে, জারণ ঘটবে। তাহলে প্রথমে এটি ফেরাস আয়নে মানে Fe2+ এবং পরে ফেরিক আয়নে পরিণত হয়। অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে এবং জল উৎপন্ন হয়। এইভাবে লোহার মরচে পড়ে এবং লোহার ক্ষয় হয়। তাহলে লোহা এ থেকে বোঝা যায় যে লোহার মরচের পড়ার প্রক্রিয়াটা জারণ বিজারণ একসঙ্গে ঘটছে। 3 নম্বর, পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যাখ্যা করতে বলছে বা কারণ দেখাতে বলছে। মনে রাখতে হবে পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, কারণ পারদ জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, আয়ন উৎপন্ন করতে পারে না। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে যারা আয়ন উৎপন্ন করতে পারবে। তাহলে এখানে জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয় না এবং আয়ন উৎপন্ন করতে পারে না, তাই পারদ অর্থের মধ্যে পড়ছে না। 4-এর 1-এরটা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, তাপমোচী রাসায়নিক বিক্রিয়া উদাহরণ দিতে বলছে। প্রথম আসছি তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে CaCO3 যদি 1100°C তাপমাত্রা দেওয়া হয় তাহলে এটা পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে লেখা যাচ্ছে তাপ বাইরে থেকে দিতে হচ্ছে, তাই এখানে লেখা হচ্ছে মাইনাস তাপ। তাহলে এখানে হলো তাপগ্রাহী বিক্রিয়া, মানে তাপ দিতে হচ্ছে। প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ কি সেটা বলা আছে CuSO4 + Fe সমান Cu + FeSO4। তাহলে এক্ষেত্রে CuSO4 এর যে সিউটা Fe দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তারপরে আমরা চলে আসবো তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলতে যেমন পোড়া চুনের সঙ্গে যদি জল যোগ করা হয় তাহলে কলিচুন এবং তাপ উৎপন্ন হচ্ছে, এখানে প্লাস তাপ মানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জল বিক্রিয়া করলে কলিচুন উৎপন্ন হচ্ছে এবং তার সঙ্গে তাপ পাওয়া যাচ্ছে, তাহলে এটা হলো তাপমোচী বিক্রিয়া বা তাপ উৎপাদন করছে। তারপরে আমরা অথবার প্রশ্ন আছে, এই বিক্রিয়াকে বলতে জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে ইলেকট্রনের তথ্যের সাহায্যে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে FeCl3 থেকে FeCl2 হলো, তাহলে বিজারণ হলো। SnCl2 থেকে SnCl4 হলো, তাহলে এটা কি হলো, জারণ ঘটলো। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে Fe3+ ইলেকট্রন গ্রহণ করে নিজে Fe2+ পরিণত হয়েছে, তাহলে বিজারিত হয়েছে। অর্থাৎ Fe3+ হলো একটা জারক পদার্থ। অন্যদিকে Sn2+ থেকে ইলেকট্রন বর্জন করে আমার কি হয়েছে, এটা হলো ইলেকট্রন বর্জন করে আমার হয়েছে Sn4+, অর্থাৎ এটা দেখা যাচ্ছে জারিত হয়েছে। অর্থাৎ Sn2+ হলো একটা বিজারক পদার্থ। Sn2+ বিজারক পদার্থ, তাহলে আমরা বলতে পারি জারণ বিজারণ একসঙ্গে ঘটছে। তাহলে এখানে ব্যাপারটা হলো, এখানে দেখা যাচ্ছে Fe3+ ছিল, এখানে দেখা যাচ্ছে Fe3+ থেকে দেখা যাচ্ছে Fe2+ হয়ে গেল। তাহলে Fe3+ থেকে E2+ হলো, মানে এটা হলো একটা বিজারণ বিক্রিয়া ঘটলো।
এখানে দেখা যাচ্ছে SN2+ থেকে SN4+ হয়ে গেল। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমার জারণ বিক্রিয়া ঘটছে। তাহলে আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে ঘটছে। দুয়েরটা মৃদু এবং তীব্র তড়িৎবিশিষ্ট পদার্থের উদাহরণ দিতে বলছে। মৃদু তড়িৎবিশিষ্ট পদার্থের উদাহরণ হলো যেমন অ্যাসিটিক অ্যাসিড, সংকেত হলো CH3COOH। আর তীব্র তড়িৎবিশিষ্ট পদার্থের উদাহরণ হলো সেটা হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4। তারপরে বলা আছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কোন কোন বিক্রিয়া ঘটবে উল্লেখ করতে বলছে। এই প্রশ্নের উত্তরটা আমরা মধ্যশিক্ষা পর্ষদে নমুনা প্রশ্নপত্রে করেছিলাম। সেটা হলো ক্যাথোডে Na++E সমান Na ধাতু, Cl- E এটা Cl+Cl Cl2। তাহলে ক্যাথোডে বিক্রিয়া করে Na ধাতু সোডিয়াম ধাতু উৎপন্ন হচ্ছে, অ্যানোডে বিক্রিয়া করে Cl2 গ্যাস উৎপন্ন হচ্ছে। তারপরেরটা বজ্রপাতের সময় তোমার কি কি করা উচিত বলে মনে হয়। 1 নম্বর, বাড়ি দরজা জানলা বন্ধ থাকা যানবাহনে আশ্রয় নেওয়া আবশ্যক। 2 নম্বর হলো ঘরের যাবতীয় ইলেকট্রিক সুইচ অফ করে রাখা উচিত। ঝড় বৃষ্টির সময় বা যখন বজ্রপাত ঘটবে সেই সময় ফোন ধরা উচিত নয়, ফোনের সুইচ অফ করে রাখা উচিত। তাহলে 3টে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। বাড়ি দরজা জানলা বন্ধ থাকা যানবাহনে আশ্রয় নেওয়া উচিত। নাম্বার 2 হলো ঘরের যাবতীয় ইলেকট্রিক সুইচ অফ করে রাখা উচিত। আর নাম্বার 3 হলো ঝড় বৃষ্টির সময় বা বজ্রপাতের সময় মানে ফোনের যে সুইচ এটা অফ করে রাখা উচিত। তারপরের প্রশ্ন হলো বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় কি। মনে রাখতে হবে বজ্রপাতের সময় মেঘে মেঘে ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয় না, কারণ কেবলমাত্র দুটো ভিন্ন পদার্থের মধ্যে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয়। তাহলে মনে রাখতে হবে স্থির তড়িৎ উৎপন্ন হওয়ার জন্য দুটো ভিন্ন পদার্থ লাগবে, কিন্তু মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির তড়িৎ উৎপন্ন হয় না, এটা মনে রাখতে হবে। ডেঙ্গি জ্বরে প্রদত্ত কোনটির সংখ্যা কমে যায়, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইট। অপশান বি অর্থাৎ অনুচক্রিকার সংখ্যা খুব দ্রুত কমবে। প্রদত্ত কোনটি রবি ফসল, ধান, তুলা, গম, ভুট্টা। তাহলে অবশ্যই ধান, তুলা, গম, ভুট্টা, এটা অপশান সি হবে, গম। চায়ে উপস্থিত গ্যাস রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। পলিফেনল তাহলে চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এপিয়ারি কি? এপিয়ারি বলতে অর্থাৎ মৌমাছির চাষকে আমরা এপিয়ারি বলবো। তাহলে এপিয়ারি বলতে দেখো মৌমাছি পালন করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে যে জায়গার ব্যবস্থা করা হয় তাকে এপিয়ারি বলবো, বা মৌমাছির চাষকে আমরা এপিয়ারি বলবো। মিশ্র মৎস্য চাষের উপযোগিতা কি? মুরগির টেবিল বিটের উদাহরণ দিতে বলছে। মিশ্র মৎস্য চাষের উপযোগিতা কি? মুরগির টেবিল বিটের উদাহরণ দিতে বলছে। তাহলে মিশ্র মৎস্য চাষে একটি প্রজাতি অন্য কোনো প্রজাতির ক্ষতি করে না। ফলে প্রতিটি প্রজাতি সংশ্লিষ্ট পুকুরের বিভিন্ন স্তর থেকে খাদ্য গ্রহণ করতে পারে। গ্রহণ করার জন্য তাহলে এদের মধ্যে কোনো কম্পিটিশন ঘটবে না। তাহলে প্রথম পয়েন্ট হলো মিশ্র মৎস্য চাষে বিভিন্ন যে প্রজাতি আছে তাহলে বিভিন্ন স্তর থেকে খাদ্য গ্রহণ করতে পারে। খাদ্য গ্রহণ করলে তাহলে এর মধ্যে কম্পিটিশন ঘটে না, তাহলে সেই জন্যে এরা কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পায়, অর্থাৎ মাছেরা খুব দ্রুত কিন্তু বৃদ্ধি ঘটে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই মাছের প্রজনন বেশি হয়, ফলে অল্প সময়ের মধ্যে উৎপাদন বেশি ঘটবে। তাহলে একটা পয়েন্ট হলো যে বিভিন্ন স্তর থেকে খাদ্য গ্রহণ করতে পারে। খাদ্য গ্রহণ করার জন্য তাহলে খাদ্যের জন্য যে প্রতিযোগিতা কম হয়, ফলে তারা ভালো খেতে পায়, তাহলে তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আর দ্বিতীয় পয়েন্ট হলো এদের প্রজনন বেশি,
আর অল্প সময়ের মধ্যে উৎপাদন খুব বেশি করা সম্ভব। পরের প্রশ্ন আছে, একটি মুরগির টেবিল পিটের উদাহরণ হলো আসিল। এটা মনে রাখতে, আসিল। জৈব সার। পরের প্রশ্ন 3-এর দিয়ে জৈব সার অজৈব সারের মধ্যে পার্থক্য এবং চাষের জমির আগাছা নাশকের নাম। মনে রাখতে হবে জৈব সার অজৈব সার। জৈব সার আর অজৈব সারের পার্থক্য হলো জৈব সার উদ্ভিদ এবং প্রাণীর মূত্র, মল, গলিত দেহাবশেষ থেকে জৈব সার সৃষ্টি হয়। অজৈব সার অজৈব লবণ জাতীয় পদার্থ থেকে সৃষ্টি হয়। নাম্বার 2, জৈব সার মানে উদ্ভিদ পরিপোষকের মাত্রা খুব কম, এখানে উদ্ভিদ পরিপোষক বেশি মাত্রায় থাকে। জৈব সার এটা পরিবেশ দূষণ ঘটায় না, আর অজৈব সার পরিবেশ দূষণ মারাত্মক ঘটায়। জৈব সার এখানে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, ফলে এটা সস্তা। তাহলে জৈব সার প্রাকৃতিকভাবে উৎপাদিত করা যায়, এটা সস্তা। আর অজৈব সার আমরা ফ্যাক্টরিতে তৈরি করতে হয়, তাহলে প্রচুর জ্বালানির প্রয়োজন। তাহলে প্রচুর জ্বালানি যখন লাগছে তখন এটা ব্যয়বহুল, মানে খরচা, সারটার দাম খুব বেশি হয়। তাহলে জৈব সার ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা জৈব সার পরিবেশ দূষণ ঘটায় না, অজৈব সার পরিবেশ দূষণ ঘটায়, মানে সস্তা কিন্তু অজৈব সার ব্যয়বহুল। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন চাষের জমির একটি আগাছার নাম। চাষের জমির একটি আগাছার নাম হলো চেনোপডিয়াম। চেনোপডিয়াম, তাহলে চেনোপডিয়াম। চাষের জমির একটি আগাছার নাম হলো চেনোপডিয়াম। তাহলে আজকে আমরা বালুরঘাট হাই স্কুলের সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিও চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি।